দিব্য, তুমি বুঝতে কেন পারছো না? এখানকার কালচার এটা। সেদিন লিওর বার্থডে পার্টি ছিল, পার্টিতে সকলে ড্রিঙ্ক করে থাকে, আমিও করেছিলাম, যা এখনকার নর্মাল বিষয়। এটা এমন কি? আর ওই ছবিগুলো ড্রিঙ্ক অবস্থায় থাকাকালীন তোলা। দিব্য নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে, চোখ বন্ধ করে নেয়, দাঁত কিরমিরিয়ে বলে, তৃষা, অনেক হয়েছে, ব্যাস। অনেক কষ্টে আমার মুখের ভাষা সংযত রেখেছি, আর সম্ভব হচ্ছে না। প্লিজ কল কেটে দাও। তৃষা এবার রাগে আইঢাই করতে থাকে। তৃষা বলে, তনুজা, তনুজা যে এমন একটা জঘন্য কাজ করলো, আমার ওপর দেওয়া সেই গালিটা তো তনুজা ডিজার্ভ করে। সেখানে এখনো তনুজার প্রতি তোমার এত প্রেম আসে কি করে? আমার মাথায় ধরছে না। একজনের সাথে প্রেম করে আরেকজনের সাথে বিছানে রাত কাটায় তনুজা, এরপরও বলবে তনুজা আমার থেকে বেটার? সতী সাবিত্রী তোমার ভীতু বোকা প্রেমিকা তনুজা। দিব্যর শরীর জ্বলুনি দিয়ে ওঠে। তৃষার হাসি শুনে দিব্য একটা কষিয়ে রাম ধমক দিয়ে বলে, স্টপ স্টপ। আমি শিওর যা কিছু করেছে ইভান করেছে। ইভানের প্ল্যান করা সব। আমি তনুজাকে চিনি, খুব ভালো করে চিনি। আমাদের 5 মাসের রিলেশন ছিল। এই 5 মাসে কখনো ওর হাত ধরানোর সাহস পাইনি আমি। আর না তো তনুজার সুযোগ দিয়েছে। এরও কমাস আগে থেকে তনুজাকে চিনি আমি। আমার থেকে বেশি ওকে আর কেউ চিনে না। তাই পুরো পৃথিবী তনুজাকে খারাপ বললেও আমার বিশ্বাস হবে না। এইটুকু থেমে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন করে দিব্য, বাই দ্য ওয়ে, তুমি এত কিছু কি করে জানলে? মাত্র 2 দিনের মধ্যে আমার বাড়ির সকল খবরাখবর কে পৌঁছালো তোমার কাছে? তৃষা এবার অপ্রস্তুত হয়, সময় নিয়ে পরপর কিছু শব্দ গুছিয়ে নেয়। সে বলে, ইয়ে, খবর কখনো বসে থাকে নাকি? তোমার আর তনুজার প্রেম কাহিনী যেভাবে শুনেছিলাম সেভাবেই। মিথ্যে বলবে না, এত দ্রুত তো তোমার জানার কথা নয়। তৃষা ঢোক গিলে নেয়, আমতামতা করে বলে, আরে, এইসব খবর বাতাসের আগে ওড়ে, তুমি জানো না? দিব্য কিছু বলে না। কপালের ভাঁজ মিলিয়ে ঠোঁট কামড়ে নীরব থাকে দিব্য। তৃষা কিছু ভেবে কৌশলে শুধোয়, আচ্ছা দিব্য, তুমি বলছো ইভানের প্ল্যান এসব, তো তোমার কি মনে হয় ইভান কেন প্ল্যান করেছে এটা? ইভান তোমাকে না পাওয়ার জন্য আমাকে দায়ী করে। আর হয়তো ও জেনেছিল আমি তনুজাকে ভালোবাসি, তাই হয়তো আমার থেকে তনুজাকে কেড়ে নিয়েছে নোংরা গেম খেলে। তৃষা ঠোঁট টিপে শব্দহীন হাসল। মনে মনে ছক কষে দিব্যকে ফের দাবার গুটি বানাতে চাইল। গলার আওয়াজ বেদনার্ত বানিয়ে বলল, সো স্যাড দিব্য। দিব্য, আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। ইভান শুধু তনুজাকে তোমার থেকে কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি, ওর আরো সুদূর প্রসারী পরিকল্পনা আছে। ও তোমাকে আরো কষ্ট দিতে চায়। ইভান চায় তুমি তাকে আর তনুজাকে একসাথে দেখে প্রতি মুহূর্তে জ্বলো, ছটফট করো, কষ্টে থাকো। দিব্য, দিব্য, তুমি ইভানকে সাকসেস হতে দিও না। তুমিও ইভানকে দেখিয়ে দাও, উল্টো ইভানের জ্বলনি ছটফটিন হয়, তাই করো। কি করে? তৃষা মনে মনে খুশি হলো, যাক, ওটা কাজে আসছে বোধ হয়। আমাকে বিয়ে করে মানে? আগে আমার কথার ঠান্ডা মস্তিষ্কে ভাবাও। তুমি যদি আমাকে বিয়ে করে নাও, তাহলে ইভান তোমার পাশে আমাকে দেখে রাগে ফুঁসতে থাকবে। আর এটা প্রুফ হবে যে তুমি মোটেও তনুজাকে হারের শোকে কাতর হনি। তনুজা তোমার বাজে তারা প্রেমিক ছিল, আর তোমার জন্য তো আমি ছিলাম। তোমাকে আর আমাকে দেখলে ইভান লুচির মতো ফুলবে। গো বেচারা ইভান, সে আর তোমার কষ্টে পৈশাচিক আনন্দ নিতে পারবে না, উল্টো নিজের কষ্ট পারবে। অসম্ভব। তোমার কথা শুনে একবার জীবনে বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আমাকে তনুজাকে হারিয়ে। প্রকৃতির বিচার কথাটা মিথ্যে নয়, আমি হারে হারে সেটা টের পাচ্ছি। আর ইভানের থেকে প্রতিশোধ নিতে আমি একাই যথেষ্ট। তার জন্য জেনে বুঝে আমি তোমাকে নিজের গলায় কাটা হিসেবে নিতে আমি চাই না। না পারবো গিলতে আর না পারবো উগড়াতে। আর আমি তনুজের সামনে প্রমাণ দেব ইভান ইচ্ছে করে ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছে। সবার সামনে ইভানের ভালো মানুষের মুখোশ আমি খুলব। আমার মনে হয় তনুজা প্রমাণ পাওয়ার পর ইভানকে ডিভোর্স দিতে রাজি হবে।
আমি বললাম তুমি ঠান্ডা মস্তিষ্কে ভাবো। এদিকে প্রমাণ জোগাড় করতে থাকো। যদি প্রমাণ না পাও, ইরফানকে শাস্তি দেওয়ার জন্য সেকেন্ড অপশন হিসেবে আমাকে নিতে পারো। আচ্ছা দিব্য, তুমি ভাবতে থাকো, আর আমি খুব দ্রুত দেশে ফিরে ফেস টু ফেস কথা বলবো। এই কয়দিনে তুমি ভেবে সিদ্ধান্ত নাও, ইভানকে সাকসেস হতে দিবে নাকি উল্টো ওকে খোল খাবে। দিব্য আর কিছু না শুনে কল কেটে দেয়। তৃষা ভাবতে থাকে নির্বোধ দিব্য ঠিক রাজি হবে। তনুজাকে হারানোর শোকে হিতাহিত জ্ঞান হারিয়ে দিব্য খায়পাটে হবে। সে ইভানকে কষ্টে দেখতে চাইবেই, আর তৃষার টোপ গিলবে। আর টোপ গিললেই তৃষার আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ হবে। এই ভেবে তৃষার চোখ দুটো জলজল করতে থাকে। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে চারিদিক থেকে। তনুজার ঘুম হালকা হয় এবার। তনুজা নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করে। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। গায়ে চাদর জড়ানো দেখে অবাক হয়। তনুজার স্পষ্ট মনে আছে ও তো সোফায় শুয়েছিল, তাহলে এখানে এলো কি করে? মাথাটা ঘুরিয়ে খানিকটা দূরত্বে ইভানকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। তনুজার অস্বস্তি হতে থাকে। ওর অবচেতন মন আওড়ায়। তাহলে কি উনি? এতটুকু ভাবতেই তনুজার অস্বস্তি হুড় করে বাতাসের বেগে বাড়ে। তবে তনুজা বেশ বিস্মিত হয়। লোকটা তার গায়ে চাদর অবধিও দিয়ে দিয়েছে। মানুষটা বাইরে যতটা কঠোর স্বভাব দেখায়, ততটাও কঠোর নয় মনটা। তনুজার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে, কেমন হাঁসফাঁস লাগছে। ডিম লাইটের সবুজ আলোয় ঘুমন্ত ইভানকে বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে। শ্যামবর্ণ মুখটা থেকে কেমন মায়াময় দ্যুতি ছড়াচ্ছে। তনুজা দুরু দুরু কাঁপতে থাকা বুক নিয়ে নির্নিমেষ চাউনিতে চেয়ে থাকলো ওই মুখটাতে। পরপর দৃষ্টি ঘুরিয়ে উঠে হাঁটু ফাঁস করে বসে। দু হাতে হাঁটু জড়িয়ে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে কিয়ৎক্ষণ চোখ বুজে থাকে। ভেতরটা অস্থির লাগছে। এভাবেই অনেকটা সময় কাটে। তারপর উঠে অজু করে নামাজ পড়ে নেয় তনুজা। সকালে শিরিনের সাথে রান্না করে তনুজা। পুরো সকালটা তার কিচেনেই কাটে। তনুজার দাদি ওকে ঘর কন্যার সব কাজ শিখিয়েছিল। যদিও দাদি কাজ করতে দিত না তেমন, তারপরেও শিখিয়ে দিয়েছিলেন নিজ হাতে। বিয়ের পর মেয়েদের এসব করতেই হয়, তাই শিখে রাখা ভালো। তনুজাও আগ্রহ নিয়ে দাদির কাজ দেখত, মাঝে মধ্যে সাহায্য করত। সেই থেকেই ঘোরকন্যার কাজগুলো তার আয়ত্তে। তনুজা নিস্তেজ হয়ে রোবটের মতো কাজ করছিল। ছিল না মুখে হাসি, আর না তো উৎফুল্লতা। রান্না শেষে টেবিল সাজিয়ে কমে যায় তনুজা। কিচেনে কাজ করতে গিয়ে গরম লেগেছে খুব। আগুনের তাপ থেকে মুখটা কেমন জ্বলছে। মুখে পানির ঝাপটা দেওয়া জরুরি, আর বাতাসে বসে একটু জিরোনোও দরকার। রুমে পা দিতেই দেখতে পায় পরনে অফ হোয়াইট প্যান্ট আর নেভি ব্লু শার্ট গায়ে জড়াতে ব্যস্ত ইভান। চুপচুপে ভেজা চুলগুলো মাথা ছাড়িয়ে কপালেও এলোমেলো হয়ে লেপ্টে আছে। তনুজা সেদিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পরপর হাত দুটো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে মুখে পানির ঝাপটা দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইভান শার্টের বোতাম লাগাচ্ছে। ইভানের দৃষ্টি আয়নায় ছিল। তনুজা খানিকটা দূরত্বে পেছনে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে। তনুজা তড়িৎ দৃষ্টি নামিয়ে নেয়। ইভানের থেকে দৃষ্টি লুকাতে শাড়ির আঁচল টেনে মুখ মুছতে ব্যস্ত হয়। ইভান বাম হাত দিয়ে ধীরে ধীরে বোতাম লাগাচ্ছে। তনুজা কোনা চোখে তা দেখল। বাম হাত দিয়ে ডান হাতের শার্টের অস্তীর্ণ গোটাতে থাকে ইভান। তনুজার অবচেতন মন ভাবে, একবার কি জিজ্ঞেস করবো হাতের অবস্থা কেমন? পরপর অদৃশ্য এক দ্বিধা এসে জড়ো হয়। তনুজা দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। শোনা আর হয়ে ওঠে না। ডান হাতের শার্টের আস্তীর্ণ গোটানো হয়। বাম হাতের আস্তীর্ণ গোটাতে গিয়েই সমস্যায় পড়ে ইভান। তনুজা কোনা চোখে ইভানকে লক্ষ্য করছিল। ইভান ডান হাতের সাহায্যে বাম হাতের আস্তীর্ণ গোটাতে গিয়ে বারবার কপাল কুঁচকে নিচ্ছে। হাতের তালুতে কাটায় টান লাগতেই ব্যথায় কপাল কুঁচকে যাচ্ছে ইভানের। তনুজা চোখ তুলে তাকিয়ে বিষয়টা দেখে। ইভান শার্টের আস্তীর্ণ গোটাতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। তনুজার হঠাৎ কি হলো? ওর ভিতরের কোমল সত্তা ওকে বারবার উস্কাতে থাকে ইভানকে হেল্প করার জন্য। আর এও স্মরণ হতে থাকে লোকটা তার কেয়ার নিয়েছে। এই মুহূর্তে তাকে সাহায্য করা জরুরি। আচমকা তনুজা ইভানের সামনে গিয়ে দাঁড়ায়। ইভানের দিকে পলক তুলে তাকায়, একদম মিহি স্বরে বলে, আপনার হাতে বোধহয় লাগছে, আমার কাছে দিন, আমি করে দিচ্ছি।
ইভান পূর্ণ চাহনিতে তনুজার দিকে তাকালো, কেন জানি না করতে পারল না। চুপচাপ নিজের ডান হাতটা সরিয়ে নিল। তনুজা ইভানের চুপ থাকাকেই নীরব সম্মতি ধরে নিয়ে তার কোমল হাত দিয়ে ইভানের শার্টের আস্তীর্ণ খুব যত্ন সহকারে আলগোছে গুটিয়াতে থাকে। ইভানের নীরের ধূসর চাহনি তনুজার মায়াবী মুখখানায় নিবদ্ধ হয়েছে। ভাসা ভাসা চোখ দুটো ইভানের হাতের দিকে তাকিয়ে, কালো চিকন ভ্রুজোড়া ভেজা ভেজা, কপালের ওপর ছোট ছোট অবাধ্য চুলেরা বাতাসে নৃত্য করছে যেন। ইভানের কাছে এই দৃশ্যটা সুন্দর লাগলো। সে চেয়ে চেয়ে দেখতে থাকলো। শার্ট গায়ের সাথে আটশাট, হাতাটাও তেমন আটশাট। গোটাতে গিয়ে তনুজার বেশ বেগ পোহাতে হচ্ছে। ইভানের লোমশ হাতের সাথে তনুজার হাতের ছোঁয়া লাগছে, আর যেন বিদ্যুৎ স্পষ্ট হচ্ছে এমন ঠেকছে তনুজার। সহজ কাজটা এতটাও সহজ নয়। এখন মনে হচ্ছে তনুজার অস্বাভাবিকভাবে বুক কাঁপছে, তার গলাটাও শুষ্ক হয়ে আসছে, হাত দুটো রীতিমতো কাঁপছে। কাঁপা কাঁপা হাতেই গোটানো শেষ করে। জোর করে শুকনো হেসে সরে দাঁড়ায় তনুজা, নিজেকে স্বাভাবিক দেখাতে হঠাৎ শুধোয়। কাল খাবার খেয়েছিলেন কিভাবে? না মানে হাত জ্বলেনি? ইভান আর চোখে তনুজাকে আরেক পল দেখে চিরুনি বাম হাতে নিয়ে চুলগুলো পরিপাটি করতে করতে জবাবে বলে, স্পুন দিয়ে। তনুজা ছোট্ট করে ও বলে আর বাক্য ব্যয় করে না। তার মনে হলো সে বোধহয় অহেতুক বোকা একটা কথা বলে ফেলেছে। নাস্তা করতে বসেছে সবাই। নূরজাহান শিরিনকে উদ্দেশ্য করে বললেন, দিব্য কই, খেতে আসলো না যে? থাক মা, আসেনি যখন পরে এসে খেয়ে নিবে। চোখে চোখে আরও কিছু কথা হয় শাশুড়ি বউয়ের। নূরজাহান আজ আর কথা বাড়ালেন না। থাকবে, কালকে টেবিলে দু ভাইয়ের ঝগড়া হলো, এখন সামনাসামনি না হওয়াই ভালো। শেষে রাগ ঢাক করে একজনও খাবারই খাবে না হয়তো। শিরিন তনুজাকে ডেকে বলেন, তনুজা, তুমি বসে পড়ো, অনেক বেলা হয়েছে। সমস্যা নেই আন্টি, আমি পরে বসবো। তনুজা নিচু স্বরে জবাব দেয়। শিরিন অমায়িক হেসে বললেন, পরে কেন, বসো তো। নূরজাহান ভ্রুগুটি করে বিরস স্বরে বলল, এতবার বলছে, সেখানে এত ঢং কিসের? বুঝি না বাপু। আমাদের সময় শাশুড়িরা একবার কিছু বললে একটু শব্দ তো দূর, অমনি অক্ষরে অক্ষরে পালন করতাম। তনুজা আর কথা না বাড়িয়ে চেয়ার টেরিয়ে বসে পড়ে। নিত্য নানু আপুর দিকে সরু চোখে চেয়ে বিড়বিড় করে, নানু আপুর তো কথা একটাই, আমাদের সময় আমাদের সময়, এই আমাদের সময় বলে জিকির তোলে। আমার ভীষণ দেখার শখ, নানু আপু যেভাবে বলে সেভাবে সব করেছি কিনা। ইস, যদি একবার টাইম মেশিং করে দেখতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। নূরজাহান খাবার খেতে খেতেই বলেন, বুয়া একটু আগে আমার কাছে আসছিল, আজ দুপুরে সে নাকি আসতে পারবে না। ছোট বৌমা তো একটু পরেই অফিসে যাবে। এই যে নাতবো, তোমারে বলছি, কি রান্না করা লাগবে সব শাশুড়ি থেকে শুনে নিও, নিজে সবটা রান্না করবে, বুঝেছো? তনুজা কলের পুতুলের মতন ঘাটটা কাত করে হ্যাঁ সূচক উত্তর দেয়। নিত্যর হঠাৎ কিছু মনে হতেই বিস্ময় নিয়ে বলে, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, কালকে কোচিং থেকে ফিরতে বুয়াকে দেখলাম। তামান্না মেয়েকে ধমক দিয়ে থামিয়ে দেয়। কর্কশ গলায় বলল, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও, যাওয়ার সময়ও তোমার কথা বলতে হবে। রোজ রোজ তুমি কোনো না কোনো কারণে লেট করে ক্লাসে ঢোকো, আর স্কুল থেকে এই নিয়ে আমার কাছে কমপ্লেন আসে। মায়ের বকুনিতে নিত্যর মুখটা ছোট্ট হয়ে এইটুকুনি হয়ে যায়। সে আর কথা না বলে চুপটি মিলে যায়। তামান্না খাবার চিবোতে চিবোতে বলে, আজ নীতি আসবে, নীতির জন্য কি কি রান্না করা লাগবে আমি বলে দিব। নীতির খাবারে ঝাল একদম কম দিবে। তনুজাকে উদ্দেশ্য করে বলে তামান্না। তনুজা বরাবরের মতোই নিশ্চুপ থাকে। নিত্য এক্সাইটেড হয়ে বলে, ওয়াও, আপু আসবে, দারুণ মজা হবে। দরজার পাশে থাকা তাক থেকে কালো জুতো জোড়া নামিয়ে পায়ে দিতে থাকে ইভান। উবু হয়ে এক হাতের সাহায্যে জুতাটা পায়ে গলিয়ে নিতে থাকে। এমন সময় পান চিবুতে চিবুতে নূরজাহান হাঁক ছেড়ে ডাকলেন, দাদুভাই, আজ বিকেলের দিকে চলে এসো, নাত বউকে নিয়ে কেনাকাটা করতে যাবে। এখনো তো তার জন্য তেমন কিছুই কেনাকাটা করা হয়নি, তাই তাকে নিয়ে আজকে মার্কেটে যাবে। তনুজা টেবিল থেকে এটো প্লেট সরিয়ে কিচেনে যাচ্ছিল। এমন সময় কথাটা তার কানে আসে। ইভান পরপর বলে উঠল, আমার কাজ আছে, আমি যেতে পারবো না।
ওমা, তা বললে হয়? বিয়ে হয়েছে, এই বাড়ির বউ সে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমার। আমি টাকা দিয়ে দেব, যা লাগে কিনে নিতে বলো। নূরজাহান গম্ভীর মুখে বলেন, বাড়ির বউ একা একা কেনাকাটা করতে যাবে? এখনকার দিনকাল ভালো না। না না, এই দিদিনকে নিয়ে আরেক জ্বালা। এখন এটা ভালো না, ওটা ভালো না, সব ভালো মনে হয় তার সময়ই ছিল। আশ্চর্য। ইভান বিরক্তিতে চপ বর্গীয় শব্দ উচ্চারণ করে। একা যেতে সমস্যা হলে নৃত্যকে সাথে নিতে বলো। আলমারির ডান পাশে ড্রয়ারে টাকা আছে, তাকে নিতে বলো। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ইভান আর বাক্য খরচ না করে পা চালায়। পেছন থেকে দিদুন আইঢাই করতে থাকেন, চেঁচিয়ে বলেন, আজ তোমার কাজ আছে, আজ না হয় কাল নিও, কাল না হয় পরশু। তবুও বাড়ির বাচ্চা মেয়ে সহ তাকে একলা দোকানে যেতে দিচ্ছি না। ইভান ফিরে তাকায় না, আর কোনো প্রত্যুত্তরও দেয় না। সে তার মতো আপন মনে ততস্থ পায়ে প্রস্থান করে। ঘড়ির কাঁটায় সকাল 9:35 বাজে। মির্জা বাড়ির ডাইনিংয়ে বসে নাস্তা করছে দীপ। বাকিরা খানিকক্ষণ আগেই নাস্তা পর্ব শেষ করেছে। ইভান অফিসে গিয়েছে, শিরিন সুলতানা নিজের রুমে আছেন। নীতি আর নিত্য দুই বোন সোফায় বসে ফোনের লুডো খেলছে। কালকে বিকেলে হোস্টেল থেকে বোন আসছে। বোনের সাথে গল্পগুজব করবে বলে মায়ের বকুনি শুনেও স্কুলে যায়নি নিত্য। সিঙ্গেল সোফায় বসে পান চিবোচ্ছে নূরজাহান। তনুজা কিচেন থেকে আলতো পায়ে হেঁটে আসলো। নূরজাহানের থেকে খানিকটা দূরত্বে দাঁড়ায়। নীতি হাস্যোজ্জ্বল মুখে তনুজার দিকে তাকালো, মিষ্টি হেসে বলে, ভাবিমণি, তুমি তো ফ্রি আছো, আমাদের সাথে জয়েন করো, চলো লুডো খেলি। ভাবিমণি ডাকটা শোনার সাথে সাথে দিব্য মাথা তুলে তাকায়। ডাইনিংয়ে বসেই ঘাড় ঘুরিয়ে তনুজাকে এক পল দেখে দিব্য। তনুজা কিছু বলার আগে নিত্য উৎফুল্ল হয়ে বলে ওঠে, ও ভাবিমণি, খেলবে আমাদের সাথে? তনুজা শুকনো হেসে কোমল সুরে বলে, মানে তোমরা খেলো? দু বোন একসাথে বলে ওঠে। ওকে। তনুজা নূরজাহানকে উদ্দেশ্য করে ভয়ে ভয়ে একদম মিহিস্বরে বলে, দিদুন, বলছিলাম যে। নূরজাহান কপাল কুঁচকে তাকালেন, মুখে গভীরতার ছাপ টেনে বললেন, হ্যাঁ বলো। তনুজা দৃষ্টি নুইয়ে আছে। ওভাবে নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিনে স্বরে বলে, দিদুন, আজকে একবার কলেজে যেতে চাই। কলেজে যাওয়াটা খুব জরুরি ছিল, কদিন বাদেই ইনকোর্সের এক্সাম আছে, তাই নোট কালেক্ট করতে। নূরজাহান তনুজাকে থামিয়ে দেয়, মুখটা অন্ধকার করে কর্কশ স্বরে বলেন, ছোট বৌমা তোমাকে কিছু বলেনি? তাকে যে বলেছিলাম তোমাকে বলতে, পড়াশোনা সব বাদ দিতে, সে বলেনি তোমায়? তনুজা কিছু বলে না, নিরুত্তর থাকে সে। দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ রেখে শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে থাকে। নূরজাহান গলা খাকারি দিয়ে ফের বলেন, আচ্ছা আমি বলছি, পড়াশোনা বাদ দাও। পড়াশোনার কথা বাদ দিয়েও মন দিয়ে ঘর সংসার করো, তাড়াতাড়ি ছেলে পুলে নাও, স্বামীর সংসার সামলাও। তুমি তো আর চাকরি বাকরি করে আমার নাতিকে খাওয়াবে না, তাই এত শিক্ষিত জ্ঞানী হতে হবে না। যেটুকু পড়েছ ওই নিয়ে ছেলেপুলে মানুষ করতে পারলেই চলবে। দিব্য খাবার প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে নেয়। সবটুকু খাবার খায় না সে। দিদুনের কথা শুনে তার মেজাজ 400 হয়ে যায়। দিব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা দিদুন? পড়াশোনা কি শুধু মানুষ চাকরির জন্যই করে? পড়াশোনা করলে জানাশোনা বাড়ে, জ্ঞান বাড়ে। আর তনুজাকে তুমি পড়াশোনা বাদ দিতে বলছো কেন? আমার মাথায় ধরছে না, আশ্চর্য। নূরজাহান নাক মুখ সিটকিয়ে বলেন, তোমার জ্ঞানের কথা রাখো তো দাদু ভাই। তোমার মতো লেখাপড়ার জ্ঞান আমার না থাকলেও সংসারের জ্ঞান অভিজ্ঞতা আমার অনেক বেশি আছে। এই চুলগুলো এমনি পাকেনি, সংসার করতে গিয়ে কালো চুলগুলো পাক ধরেছে। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলছি, বিয়ে হয়েছে, এবার ঘর সংসার করেই থাক। নীতি সরু চোখে চেয়ে নানু আপুর কথা শুনছে। অনেক কষ্টে সে হাসিটা চেপে রেখেছে। ফিক করে হেসে ফেললে আবার মহা বিপদ হবে। নানু আপু অসন্তুষ্ট হবে, সাথে ফ্রিতে আত্মপ্যাচাল ধরবে। দিব্য বিরক্ত হয়ে বলল, দিদুন বাদ দাও তো তোমার সেকালের ধ্যান ধারণা। আর তনুজা কলেজে যাবে, সামনের পরীক্ষা, তাই শুধু শুধু তনুজাকে। নূরজাহান একটু ধমকে সুরে বলে, আর এই যে দাদু ভাই, তুমি বা কিসের লেখাপড়া করেছো? যদি তোমার মধ্যে আদব কায়দা না থাকে, সেই লেখাপড়ার এক পয়সাও দাম থাকলো? এই যে বারবার আমি একটা জিনিস লক্ষ্য করছি, তুমি তনুজা তনুজা বলছো। বড় ভাইয়ের বউকে কেউ এভাবে সম্বন্ধ করে?
বলো আমায়। থিমে শাসানো সুরে ফের বলেন, আর যেন তোমাকে কখনো তনুজা তনুজা বলে নাম ধরে ডাকতে না শুনি। বয়সে ছোট হলেও ও তোমার সম্মানে বড়, তাই এখন থেকেই তুমি ওকে ভাবি বলে ডাকবা। দিব্যর রাগ তরতরিয়ে আকাশ সম হলো। রাগ করে চেয়ারের পায়ায় লাথি দিয়ে সে হনহনিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। চেয়ারের শব্দ কিছুক্ষণ চতুর্দিকে ছড়াতে থাকলো। দিব্যর উপর রুষ্ট হয়ে নূরজাহান আফসোস করে বলেন, দুইটা নাতি, একটাও মনের মতো হয়নি। একজন তো হয়েছে রোবট, আর একজন হয়েছে রাগের খনি। কিছু বললেই তিনি ভাঙচুর শুরু করে দেয়। উফ। তনুজা পাথর বনে দাঁড়িয়ে আছে। তনুজা আর রা শব্দটিও করে না। সে অসারের মতো শরীর নিয়ে উপরে যায়। করিডর দিয়ে যাচ্ছিল তনুজা, এমন সময় পেছন থেকে ডাক আসলো, তনুজা। তনুজার পা দুটো থেমে যায়, তবে তনুজা পেছন ফিরে তাকায় না, আর কোনো সাড়াও দেয় না। দিব্য অস্থির চিত্তে বলল, তনু, আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি সবসময় আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। তোমার সাথে কথা বলে স্কোপই পাচ্ছি না। তুমি আমাকে খুলে বলো, সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল? আমি শুরু থেকে শেষটা শুনতে চাই। তোমার যতটুকু মনে আছে ততটুকুই বলো, দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। দিব্যর দিকে পিঠ করে উল্টো দাঁড়িয়ে তনুজা দীর্ঘশ্বাস ফেলে প্রতিউত্তরে বলে, কি দরকার এখন আর এইসব জেনে? কি বা লাভ? বা যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন আসল হাজারটা সত্যি সামনে এলেও তো ক্ষতিটা পুষবে না। এই অসুস্থ সম্পর্ক থেকেও তো আর বেরোনো যাবে না, তাই বাদ দাও। আমি সত্যিটা বের করতে চাই, ইভানের মুখোশ উন্মোচন করতে চাই। তুমি আমায় হেল্প করো তনু। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসে, ধরে আসা গলায় বলে, এই বিয়েটা হওয়ার আগে তোমার এসব বলা উচিত ছিল। এখন হাজারটা সত্যি সামনে আসলেও এই বিয়েটা মিথ্যে হয়ে যাবে না, তাই আমি আর এসব নিয়ে কিচ্ছু ভাবতে চাই না। আর দিব, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যখন তখন এভাবে আমার সামনে এসো না। সেদিন আন্টি তোমার সামনেই তো বললো, আর যে কেউ দেখলে আমায় দোষারোপ করবে। সব দোষ তো হয় মেয়েদের, ছেলেদের তো কোনো দোষই থাকে না। দীর্ঘশ্বাস ফেলে তনুজা, থেমে থেমে বলতে থাকে, জানি না আমি নিজেকে কতটা গুছিয়ে নিতে পারবো, তবে চেষ্টা করব। আর দিব্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, প্লিজ আমায় ভুলে যাও, গ্রো আপ করো। জীবন কখনো থেমে থাকে না, সময়ের সাথে সাথে জীবন তার নিজস্ব ছন্দে চলতে থাকে। তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো। হয়তো তোমার জন্য সামনে ভালো কিছুই আছে, তাই অযথা আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজেকে গুছিয়ে নাও, সুন্দর একটা ভবিষ্যতের প্রত্যাশা করো। দীপকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তনুজা লম্বা কদম ফেলে প্রস্থান করে। রুমে গিয়ে দরজা বন্ধ করে অমনি নিচে বসে পড়ে। আটকানো কান্নারা এবার বাঁধ ভাঙে। মৃগ আখিজোড়া থেকে নোনতা জলের ফোয়ারা নীরবে ঝরতে থাকে। কেটেছে আরও একটা দিন। আজ শুক্রবার। তনুজা ইভানের মধ্যে কোনো কথাই হয় না বলা চলে। রোজকার মতো রাত করে বাড়ি ফেরে ইভান। তনুজা ঘুমিয়ে পড়ে। সারাদিন তো সে বাড়িতেই থাকে না। আজকে অফ ডে হওয়ায় সারাদিন ইভান বাড়িতে আছে। সকালের কাজ শেষে ও রুমটাতে ইভান থাকায় রুমে সময় কাটাতে তনুজার কেমন অস্বস্তি লাগছিল। ইভান বিছানায় শুয়ে বসেছিল, সেই সময়টাই তনুজা বেশিটা সময় ব্যালকনিতে কাটায়। এখন বিকেল। তনুজা নীতি আর নিত্যর সাথে লিভিং রুমে বসে। রুমে ইভান আছে বিধায় তনুজা এখন এখানে আছে। তাছাড়া কাজের সময়টা ছাড়া সে রুমেই একলা থাকে বেশি। নিত্য সিরিয়াল দেখছে, নীতি নীল কাটার দিয়ে নখগুলো খুব যত্ন সহকারে কাটছে, আর মাঝে মধ্যে তনুজার সাথে কথা বলছে। ভাবিমণি, তুমি এবার কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে? থার্ড ইয়ারে, বোটানি। ও, তাহলে তো তুমি আমার থেকে বয়সে ছোট। আমি ফাইনাল ইয়ারে, আর আমি বাংলার ছাত্রী। ও তাই, ভালো। তোমাকে একটা কথা বলি, নানু আপু যাই বলুক না কেন, তুমি ইভান ভাইয়াকে বলো। আমার মনে হয় ভাইয়া রাজি হবে। ভাইয়া অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। সে মনে হয় তার দিদুনের বিরুদ্ধে গিয়েও তোমার পড়াশোনার কন্টিনিউ করতে বলবে। তুমি নানুমনির কথায় কান না দিয়ে ভাইয়ার সাথে ডিসকাস করো, কেমন? তনুজা হ্যাঁ কিছুই বলে না। এর মধ্যে তামান্না এসে সোফায় বসে অর্ডার করলেন, তনুজা, এক কাপ চা আনো তো। তনুজা তৎক্ষণাৎ উঠিয়ে কিচেনে চলে যায়। সিরিয়ালে কাজের বুয়ার চুরির একটা সিন চলছিল। সেই সময় আচমকা নিত্য নীতির দিকে তাকিয়ে বলে, মাম্মা তো পরশু আমাকে সবার সামনে ধমক দিল বলে আর বলা হলো না। এখন এই সিনটা দেখে আমার আবার মনে পড়লো। নীতি বিরক্ত হয়ে বলে, এত কাহিনী বাদ দিয়ে কি বলবি বল, জলদি বল।
এত দৃশ্যপটে টানা লাগবে না, সরাসরি বলে ফেল। এবার নীতির দিকে আরেকটু চেপে বসে নিত্য ফিসফিসিয়ে বলে, জানো আপু, সেদিন আমি কোচিং থেকে ফিরছিলাম, আমাদের বুয়াকে দেখি একটা জুয়েলারি শপ থেকে বেরোতে। নীতির কপাল এবার বিরক্তিতে আরও কুঁচকে আসলো। তো হয়েছেটা কি? তার কি জুয়েলারি শপে যাওয়া বারণ আছে নাকি? মাঝে দাঁড়ানোর ভঙ্গিতে বলে নিত্য, ধুর, আরে পুরো কথা তো শোনো আগে। আগের দিন বুয়াকে জুয়েলারি শপ থেকে বেরোতে দেখলাম, তারপর পরের দিনই দেখি তার গলার মোটা স্বর্ণের চেন চকচক করছে। এখনো লক্ষ্য করে দেখবা বুয়ার গলায় মোটা স্বর্ণের চেন, যা কিনা এর আগে দেখিনি। কাজ ঝাঁকিয়ে নীতি বলে, কিনেছে, সিম্পল। নিত্য নাক মুখ কুঁচকে বলল, মোটেও সিম্পল নয়। কদিন আগেই 3 সপ্তাহ খানিক হবে মেবি, ছেলে সামান্য একটা অপারেশনের জন্য 15,000 টাকা চেয়ে মামির কাছে কেঁদে পড়ল বুয়া। চোখের জল নাকের জল এক করে সে কি কান্না! মামি বেতন ছাড়াও বুয়াকে অপারেশনের পুরো টাকা দিল। এখন স্বর্ণের যে দাম জানোই তো, তাহলে এখন চেন কেনার টাকাটা পেল কোথায়? নীতি ভাবুক ভঙ্গিমায় বলে, তুই কি বলতে চাইছিস? বুয়া নিজের টাকায় চেন কিনেনি, অন্যের টাকায় ইউমিন চুরি চুরি করেছে? হয়তো ডাল মে কুছ কালা হ্যাঁ। নীতি ছোট বোনের মাথায় চাটে দিয়ে বলে, সিরিয়াল দেখতে দেখতে না সব সময় শুধু আজাইরা চিন্তা ভাবনাই তোর মাথায় ঘুরপাক খায়। তো তো কিছুই চুরি হয়নি। হয়নি তো, তাই সব আলতু ফালতু চিন্তা বাদ দে। আর বুয়ার গোছানো টাকা থাকতেই পারে। নিত্য মুখ ভেঙে সিরিয়াল দেখায় মনোযোগ দেয়। তন্মধ্যেই তনুজা চায়ের কাপ এনে তামান্নার দিকে বাড়িয়ে দেয়। ফুপি আপনার চা। তামান্না হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে থুথু থু করে উঠলেন। নাক মুখ কুচকে ফেললেন সে। চায়ের কাপটা সামনের কাছে টি টেবিলের ওপর শব্দ করে নামায়। উতলিয়ে কিছু চা কাপের গা ঘেঁষে টেবিলে পড়ে। তামান্না রুড়ো স্বরে বললেন, এটা কি বানিয়ে এনেছো তুমি? হ্যাঁ, তুমি জানো না আমি চিনি ছাড়া চা খাই, আমার সুগার আছে, চিনি দেওয়া চা আমি খাই না। মায়ের এহেন বিহেভে দুমন হতাশ হলো। তনুজার মুখটা একদম মলিন হয়ে যায়। দিঘির জলের মতো শান্ত স্বচ্ছ, চোখ দুটো ছলছল করে ওঠে। তনুজা ম্লান স্বরে আওড়ায়, সরি, আসলে আমি জানতাম না, আমি আবার বানিয়ে আনছি। যত সব, কোনো কাজেরই না। তামান্না মুখ কালো করে বলে, সামান্য একটা বিষয়, এভাবে না বলে একটু সুন্দর করেও তো বলা যেত। এটা ভেবে তনুজার বড্ড অসহায় ঠেকল। তনুজা ভগ্ন হৃদয় নিয়ে টেবিল থেকে চায়ের কাপ হাতে তুলতে থাকে। এমন সময় গম্ভীর গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় তনুজা। তনুজা, আমি নিচে ওয়েট করছি, তুমি জলদি রেডি হয়ে আসো, কুইক। সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে ইভান, সাদা রঙের টি শার্ট আর নীল রঙের ডেনিম প্যান্ট পরনে, হাত দুটো প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। বাইরে যাবে বলে নিচে নামছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ফুপির কথা আর আচরণ সবটাই নজরে পড়ে তার। ইভানের এই একটা জিনিস খুব খারাপ লাগে, সে একদম সহ্য করতে পারে না। সে যেই হোক না কেন, কাউকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। তনুজার সাথে নিজের ফুপির এহেন বাজে আচরণে ইভানের প্রচণ্ড রাগ হয়। ফুপির উপর অসন্তুষ্ট হয়। ফুপির বদমেজাজ স্বভাবের জন্য শ্বশুরবাড়িতে মিলেমিশে থাকতে পারে না। তাই তো বিয়ের কয়েক বছর পর থেকেই এ বাড়িতে খাটে গেড়েছে। তবে ফুপাটা অমায়িক স্বভাবের। ফুপার জিন মেয়ে দুইটা পেয়েছে, যার দরুন দুই বোনের ব্যবহার অমায়িক আর মিষ্টি। তনুজা ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে বোকা বোকা চোখে তাকায়। সে প্রশ্ন করে উঠল, রেডি হয়ে আসবো মানে? ইভান নির্লিপ্ত কণ্ঠে বলল, শপিংয়ে যাব। দেতুন পরশু বলল আজ আমি ফ্রি আছে, তাই এক্ষুনি চলো। তনুজা বিরোধিতা করে বলে, লাগবে না কিছু, সব আছে, সব কিছু আছে। কি আছে কি নেই আমি সেসব শুনতে চেয়েছি? এত কথা বলে বাদ দিয়ে আমি যা বললাম ফাস্ট তাই করো। তনুজা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা কাপের দিকে একবার তাকায়। ফের খানিকটা দূরত্বে দাঁড়ানো ইভানের দিকে তাকিয়ে বলে, ফুপিকে চা দিয়ে আসছি। ইভান চলত গম্ভীর স্বরে বলে, বউ আছে, সে দিবে। আর নয়তো যার যেমনটা পছন্দ তেমন করে নিচে বানিয়ে নেবে। হাতের কাপ ওখানেই নামিয়ে রাখো তুমি, আমার হাতে সময় নেই। তুমি 5 মিনিটসের মধ্যে রেডি হয়ে আসো। তনুজা আইগুই আইগুই করতে থাকে। ইভান গলার স্বর চড়িয়ে বলল,
বাংলা কথা বুঝতে পারোনি? এখন ওইভাবে দাঁড়িয়েছো কেন? হাত থেকে কাপটা ওখানে নামো অ্যান্ড গো ফাস্ট। তনুজা এবার একটু কেঁপে উঠল। তামান্না মনে মনে অপমানিত বোধ করে। ওরা দু বোন না শোনার ভান ধরে আছে। নীতি নখে নেল পালিশ লাগাচ্ছে আর মিটমিট করে হাসছে। তনুজা কাঁপা কাঁপা হাতে চায়ের কাপ টি টেবিলে নামিয়ে রাখে, তারপর রমে যায়। তামান্না রাগে সাপের মতো ফুঁসছে। ইভান কি তার বউকে দিয়ে কাজ করতে দেবে না বলে নীরব প্রতিবাদ জানালো। ভাইপোর বউয়ের প্রতি আদিক্ষেতা দেখে পিত্তি চলতে থাকে তামান্নার। তনুজার সাথে তামান্নার এরূপ বিহেভ দেখে ইভানের মেজাজটা খারাপ হয়। বাড়ির কারো কোনো ব্যাপারেই সে মাথা ঘামায় না, কিন্তু আজ তনুজার সাথে রূঢ় আচরণ দেখে নিজেকে দমিয়ে রাখতে পারল না। তনুজার আর তার সম্পর্কটা স্বাভাবিকও নয়। সরাসরি কিছু বলে ডাকতেও পারছিল না ইভান, তাই শপিংয়ে যাওয়ার কথা বলে তনুজাকে দ্বিতীয়বার চা বানানোর সুযোগ দেয় না ইভান। এটা ছিল তার দিক থেকে ফুপির প্রতি নীরব প্রতিবাদ। ইভান সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে। তনুজা রেডি হয়ে এসে দাঁড়াতেই ইভান বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলেই পা চালায় সে। তনুজা বিরস মুখাবয়ব করে পিছু পিছু যেতে থাকে। নীতি মাত্র নখে দেয়া নেল পালিশে ঠোঁট গোল করে ফু দিয়ে ওদের দুজনকে এক পলক দেখে। তনুজার গায়ে অলিভ কালারের শাড়ি, বেশ দারুণ লাগছিল। নীতি পেছন থেকেই চেঁচিয়ে বলে,